এবারের লোকসভা ভোটের ৭ দফা যে নির্বাচন হবে তার প্রথম দফার ভোট আজকে ছিল এবং সেখানে সারাদিন বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসছে। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সেই নিয়ে বিভিন্ন খবর সামনে আসছে। সারাদিন ধরে আপনাদের সামনে সেগুলো আনার চেষ্টা করেছি। কিন্তু যে যে কথাটা সকলেই জানতে চাইছেন সেটা হচ্ছে এই ৩ আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে? কারা এগিয়ে রইলেন? আজকের ফল কি ৩-০? ৩-০ যদি হয় কাদের পক্ষে? এখানে বামেরা কি ঘুরে দাঁড়াতে পেরেছে? এখানে কি তৃণমূল কংগ্রেস তাদের হারানো জমি খুঁজে পেয়েছে, নাকি বিজেপি গড় ধরে রেখেছে? এই প্রশ্ন সবার সামনেই ঘুরে বেড়াচ্ছে। সেই উত্তর খোঁজার তো চেষ্টা আমরা করবই, তার পাশাপাশি বিভিন্ন নেতা নেত্রী সারাদিনের অনেক রিয়াকশন হয়েছে। বেশ কিছু বিশেষ বিশেষ শব্দ বন্ধ ব্যবহৃত হয়েছে, সেই নিয়ে অনেকেই বলছিলেন যে এই নিয়ে একটা প্রতিবেদন করুন। সেটারও অবশ্যই ব্যাখ্যা করব। এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো, সেটা হচ্ছে আজকে প্রথম দফার নির্বাচন হয়েছে, ঠিক এক সপ্তাহ বাদে ২৬ তারিখ কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন। সেখানে কিন্তু আরও কড়া ডোজের ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। ঠিক কী, সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই বলি যে নির্বাচনের ফলাফল কি হতে চলেছে সেটা নিয়ে এক্সিট পোলের ডেটা কালেক্ট করা আমরা শুরু করেছি বটে, তার পুরো অ্যানালিসিস এখনো হয়নি, হওয়া সম্ভব নয় এবং পেলেও সেটা তো এখনই ডিক্লেয়ার করতে পারবো না, তাহলে তো নির্বাচন কমিশনের কোপে পড়ে যাব। তাহলে কি করব? তাহলে আমরা বেশ কিছু ফ্যাক্টরকে অ্যানালিসিস করার চেষ্টা করব আর সেইখান থেকে উত্তর পাওয়ার চেষ্টা করব যে কিভাবে কি হতে পারে এবং সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। প্রথমেই ভোট শতাংশের হিসাবটা আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে প্রদত্ত ভোটটা কীরকম হয়েছে, কেন দেখাচ্ছি এটা? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফোলজিস্টদের কাছে। কীরকম ভোটিং প্যাটার্নটা হলো, কেন বলছি, আগে কুচবিহারটা জানিয়ে দিই। কুচবিহারের সামগ্রিক লোকসভা হিসেবে ভোট পড়েছে 77.73%। এবং যদি বিধানসভা ওয়াইজ আমরা ভাগ করি, 7টা যে বিধানসভা ধরেছে, সেই 7টা বিধানসভার মধ্যে মাথাভাঙাতে ভোট পড়েছে 81.55%, কুচবিহার উত্তরে 77.84%, কুচবিহার দক্ষিণে 75.27%, শীতলকুচিতে 78.75%, সিতায়ে 75.19%, দিনহাটাতে 74.15% এবং নাটাবাড়িতে 82.10%। এবার একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে দিই, আমি আগামীকাল চেষ্টা করব একদম পুরো কংক্রিট ডেটাটা দেওয়ার, কিন্তু যে প্রাইমারি ট্রেন্ড অ্যানালিসিস আমরা করেছি সেখানে আমরা দেখেছি যে 2021-এর নির্বাচনে যে ভোট হয়েছিল, বিশেষ করে দিনহাটা কেন্দ্রের জন্য 2021-এর যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল, সেই সমস্ত জায়গায় যতখানি ভোট পড়েছিল এবারে এবারে কিন্তু তার থেকে কম ভোট পড়েছে। এটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট মার্ক। কেন সিগনিফিক্যান্ট মার্ক? এর কারণ হচ্ছে যে আমরা দেখেছি একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচন, সাধারণ নির্বাচনের জেনারেলি গ্যাপ থাকে 2 থেকে 3 বছরের। অর্থাৎ দেখুন, 2019-এ লোকসভা নির্বাচন হয়েছিল, তার 2 বছর বাদে 2021-এ বিধানসভা। আবার 2021-এর বিধানসভা তার 3 বছর বাদে 2024-এ এসে লোকসভা ভোট হচ্ছে। সো এই যে 2 থেকে 3 বছরের গ্যাপ থাকে, এখানে ভোটার তালিকা সংশোধন হয়। অনেকেই সেই জায়গা ছেড়ে চলে যান, যাদের বিয়ে হয় তাদের জায়গা পাল্টাতে হয়, আবার যাদের বিয়ে হয়ে মেয়েরা সেখানে এসে থাকেন তাদের তাদের সংখ্যা বাড়ে, সেই সংখ্যাটা নগণ্য। কিন্তু এখানে বেশ কিছু মানুষের মৃত্যু হয় এবং নতুন কিছু মানুষ কিন্তু 18 বছর কমপ্লিট করার ফলে এই ভোটার তালিকায় চলে আসেন। ফলে যে স্ট্যান্ডার্ড গ্রোথটা হয় একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মোটামুটি 6-8%। অর্থাৎ ধরুন একটা বুথে 800 জন ভোটার ছিলেন 2021-এ, তাহলে 2024-এ সেই বুথে ভোটার সংখ্যা হওয়া উচিত তার 6-8%। অর্থাৎ 50 থেকে 70 জনের মতো ভোটার সেখানে বৃদ্ধি হওয়া উচিত। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইলেকশনের ক্ষেত্রে। এবং তার ফলে যেহেতু ভোটার সংখ্যা বেড়েছে, তাহলে গতবারের থেকে ভোটিংটা একটু হলেও বৃদ্ধি পাবে, 1% 2% হলেও বৃদ্ধি পাবে, এইটা বা 0.5%-এর কাছাকাছি বৃদ্ধি পাবে, এইটা কিন্তু ধরে রাখা হয়। কেননা যেহেতু 50 থেকে 70 জন ভোটার বেড়ে গেছেন একটা 800 জনের বুথে, সেখানে সংখ্যাটা আরেকটু বৃদ্ধি পাবে গতবার যা ভোট পড়েছিল তার থেকে। অনেকে নাও থাকতে পারেন, কিন্তু এটা এটা জেনারেলি একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়। প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে ভোটার সংখ্যা কমেছে, অর্থাৎ ভোটার সংখ্যা বেড়েছে কিন্তু ভোটদানের যে হারটা সেটা কিন্তু প্রত্যেকটা বিধানসভাতেই কমেছে এবং সামগ্রিকভাবে কুচবিহারেও সেটা কমেছে। এটার একটা সিগনিফিক্যান্ট জায়গা, একটা অ্যানালিসিসের প্যাটার্নে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এবারে কিন্তু বহু ভুয়ো ভোটার তারা কিন্তু ওই ভোটার তালিকা সংশোধনের পরে ধরা পড়েছে। এবং আমরা কিন্তু সারাদিন ধরে
ভুয়ো ভোট হচ্ছে, ছাপ্পা ভোট হচ্ছে, এরকম হাতে গোনা কয়েকটা বিশেষ বুথ ছাড়া কিন্তু কোথাও খুঁজে পায়নি। ফলে ফলে এবারের যে ভোটিংটা হয়েছে সেটা মোটের উপর জেনুইন ভোট হয়েছে বলেই মনে করা হচ্ছে, এবং প্রায় 97 to 98% মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন, এই অ্যাকুরেসি ধরে চলা যেতে পারে, যেহেতু 2021 থেকে ভোটিং প্যাটার্নটা একটু কমেছে। সো যদি সত্যিই ভুয়ো ভোটার এখান থেকে বেরিয়ে যায়, তাহলে লাভটা কারা পাবে, কাদের পক্ষে যাবে, সেটা আপনারা বুঝে দিন। যাদের পক্ষে লাভটা যাচ্ছে তারা কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় থাকছে এই আসনে। এবার বাকি দুটো আসনে চটজলদি বলে দিই, এটা ব্যাখ্যা করলাম, বাকিগুলো জাস্ট ডেটাগুলো বলে দিচ্ছি, কিন্তু বাকি দুটো জায়গাতেও প্যাটার্নটা কিন্তু সেম। আলিপুরদুয়ারে মোটের উপর ভোট পড়েছে 75.54%। খুব ভুল না করলে এটা কিন্তু 2021 সম্মিলিত যেটা ছিল 78-79%-এর কাছাকাছি ছিল। তুফানগঞ্জে 81.10%, কুমারগ্রামে 77.12%, কালচিনিতে 72.56%, আলিপুরদুয়ারে 76.12%, ফালাকাটাতে 77.35%, মাদারিহাটে 68.67%, নাগরাকাটাতে 74.79%। প্রত্যেকটা বিধানসভাতেই কিন্তু ভোটিং কমেছে 2021 থেকে, অন্তত প্রাইমারি অ্যানালিসিসে সেরকমই উঠে আসছে। জলপাইগুড়িতে সামগ্রিকভাবে ভোট পড়েছে 79.33%, মেকলিগঞ্জে 78.56%, ধূপগুড়িতে 81.01%। এখানে বাই ইলেকশনে যা ভোট পড়েছিল তাতে কম ভোট পড়েছে, ধূপগুড়িতে কিছুদিন আগেই হয়ে গেছে না। ময়নাগুড়ি 82.04%, জলপাইগুড়িতে 80.32%, রাজগঞ্জে 81.53%, ডাবগ্রাম ফুলবাড়িতে 75.51% এবং মালে 76.99%। এই হচ্ছে ভোটিং প্যাটার্ন, প্রত্যেকটা জায়গাতেই ভোট কমেছে, এবং এর বেশিসে বলা যেতেই পারে যারা এই ভোটে জল মেশান তাদের কিন্তু এবারে অসুবিধা হয়েছে। আবারও বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের সময়, ভোটের দিন এবং গণনার দিন, এই দুটো দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভোট ঠিকঠাক হয়েছে, এখন গণনাটা কিভাবে হবে সেটার তো উপর তো অনেক কিছু ডিপেন্ড করছে, কিন্তু এইটুকুনি বলা যেতে পারে আজকে যারা ভোটে জল মেশানোর চেষ্টা করছিলেন তারা কিন্তু বেশি খুব একটা সুবিধা করতে পারেননি, বরং 21-এর তুলনায় তাদের ফলাফল খারাপ হবে। আর যারা ভোটে জল মেশাবেন না, যারা সাধারণ মানুষের ভোটটাতেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তারা কিন্তু ভালো ফল করার মতো জায়গায় রয়েছেন। এবার এখানে আরেকটা আশঙ্কার কথা বারবারই শোনা যাচ্ছিল, একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে যে এই রাজ্যের প্রকৃত বিরোধী কারা, বাম কংগ্রেস জোট তারা নাকি বিজেপি। অর্থাৎ শাসকের বিরুদ্ধে যদি ভোট যায়, গেছে কি যায়নি সেটা তো ভোট বাক্স খুললে বোঝা যাবে, কিন্তু যদি শাসকের বিরুদ্ধে ভোটটা যায় ধরে নেওয়া হয়, তাহলে সেই ভোটটা কাদের দিকে যাবে। এখন ভোটটা যদি স্প্লিট হয়, অর্থাৎ বাম কংগ্রেস কিছুটা ভোট বেশ কেটে নিতে পারে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে শাসক দলের সুবিধা হবে এবং এখানকার হারানো মাটি তারা ফেরত পেতে পারে। এখন বাম কংগ্রেস জোট ভোটটা ফেরত পেয়েছে কিনা সেটা বলা এই মুহূর্তে শক্ত, সেটা আবারও ভোট বাক্স খুললে বোঝা যাবে, কিন্তু যেটুকুনি প্যাটার্ন বোঝা যাচ্ছে এখানে একটি বিরোধী দলের দিকেই কিন্তু হাওয়া গেছে, এখানে ভোট স্প্লিটিংটা হয়নি। সেটা কাদের দিকে গেছে আবারও এই মুহূর্তে বলার মতো জায়গায় আমরা নেই, সেটা ভোট বাক্স খুললে বোঝা যাবে। কিন্তু মানুষ যেটা প্রাইমারি ট্রেন্ডে বোঝা যাচ্ছে, তাদের বক্তব্যে যেটা উঠে আসছে যে কোন দলকে ভোট দিলে সুবিধা হবে, এটা তারা মাথায় রেখেই কিন্তু ভোট দিয়েছে। ভোট কাটাকাটির অঙ্কে কারা সুবিধা পেতে পারে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু ভোট দিয়েছে, অন্তত প্রাইমারি ট্রেন্ড অ্যানালিসিসে সেটা উঠে আসছে। এবার 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনাদের বলবো, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের তাদের তাদের যে বক্তব্য সেইটা নিয়ে আসছে। আমি দুজনের কথা বলবো। একজন সরাসরি এই নির্বাচনে প্রার্থী ছিলেন, তিনি হচ্ছেন কুচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এখন নিশীথ প্রামাণিক, সেখানে দিনহাটা কাণ্ড হয়েছে, উদয়নগুহ কাণ্ড হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা বোমাবাজির কালকে রাত্রে খবর পেয়েছি, সকাল থেকে বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়েছে, এবং কিছু জায়গায় অভিযোগ উঠেছে যে শাসক দল সেখানে ভুয়ো এজেন্ট বসাচ্ছে বা ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে, এরকম অভিযোগ কিছু পেয়েছি। তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু নিশীথ প্রামাণিক বিজেপির হয়ে লড়ছেন, শাসক দল যদি এই ধরনের কাণ্ড কারখানা করে সেটা কিন্তু তার এগেনস্টে যাবে এবং সেটা তাকে পরাজয়ের মুখেও ফেলে দিতে পারে, বা গতবারের তুলনায় তার ব্যবধান কমতে পারে, এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে। কিন্তু সাংবাদিকরা যখন তাকে এই নিয়ে প্রশ্ন করছেন, তখন তিনি যে উত্তরটা দিচ্ছেন সেটা খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন যে হ্যাঁ, নির্বাচন কমিশন ভালো কাজ করেছে, কিন্তু তাদের কাছ থেকে আরও বেশ কিছু পজিটিভ জায়গা আমরা আশা করছিলাম, আশা করছি পরবর্তী ফেজগুলোতে তারা সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। এখন কোনো প্রার্থীর নিজস্ব তো একটা ক্যালকুলেশন থাকে, সেখান থেকে যদি মনে হয় যে এই ধরনের ঘটনা যেগুলো তার এগেনস্টে গেছে, যেটা নির্বাচনী প্রক্রিয়ার এগেনস্টে যায় বেসিক্যালি, এই ভুয়ো ভোটার বা এই ধরনের ঘটনা, সেখানে তিনি একটু প্যানিক করেন বা এই ব্যাপারটার প্রতিবাদ জানান, এখানে পুনর্নির্বাচন চান, নিশীথ প্রামাণিক কিন্তু সেগুলো চাননি। তাহলে কি তিনি কোথাও গিয়ে কনফিডেন্ট?
নম্বর আরেকটার কথা, যেটা আপনারা বারবারই বলছিলেন, এই রাজ্যের কোনো এক নেত্রী রয়েছেন যিনি আজকে মুর্শিদাবাদে সভা করতে গেছেন এবং সেখানে গিয়ে খুব সুন্দর একটি সুমধুর শব্দ তিনি ব্যবহার করেছেন। এই রাজ্যের আঁতেল ভাতা ভিক্ষাজীবী মানুষ আছেন যারা বলেন মোদি কি দিয়েছে, আমরা তো পাচ্ছি দিদির কাছ থেকে 500 টাকা 1000 টাকার ভাতা ভিক্ষা, এবং তার ফলে যদি এই রাজ্যে সন্দেশখালি ঘটুক, মাঝরাতে যদি পিঠে তৈরি করতে যেতে হয় যাবে, মান সম্ভ্রমের আর কী দাম আছে। দিদি ও দিদি শুনে যাদের খুব কষ্ট হয়, তারা সেই শব্দবন্ধ শুনে চুপ, কানে কিছু শুনতে পায় না, চোখে কিছু দেখতে পায় না, আর মুখে কিছু বলতে পারে না। এবং তিনি নির্বাচনী প্রক্রিয়াটায় যে প্রচারে যাচ্ছেন, সবাই যাচ্ছেন, এর আগেও এরকম বহু অশালীন শব্দ ব্যবহার করেছেন। আজকে তো একটি মাত্রা ছাড়া শব্দ ব্যবহার করেছেন। আপনারা অনেকেই বলছিলেন যে এটা নিয়ে একটা প্রতিবেদন করুন। দেখুন, তিনি হয়তো নিজেকে এই বাংলার কৃষ্টি সাংস্কৃতিক ধারক এবং বাহক মনে করেন, কিন্তু তার মুখটা যে কতখানি কদর্য, মুখের ভাষাটা যে কতখানি অশালীন, সেটা বারে বারে তিনি প্রমাণ করেছেন। তো সেই জায়গা থেকে সেই অশালীনতা নতুন করে আবার মানুষের সামনে দেখিয়ে শুনিয়ে আমার রুচিতে বাঁধে। তার রুচি কিছু আছে বলে আমার জানা নেই, কিন্তু এই ধরনের শব্দবন্ধ যিনি ব্যবহার করেন, সেইগুলো পাবলিকলি নিয়ে আসা আমি খুব একটা রুচি সম্মত মনে করি না। যাই হোক, সেই প্রসঙ্গে কথা একটা কারণেই বলছি। সেই কারণটা হচ্ছে, আপনি যখন অত্যন্ত চাপে থাকেন, যখন বোঝেন যে ম্যাচটা বেরিয়ে গেছে, তখন কি আর আপনি মুখোশ পরে অভিনয়টা চালিয়ে যেতে পারবেন? পারবেন না তো। আপনি যে কথাগুলো ঘরোয়া আলোচনায় বলেন, আপনার অতি পরিচিতদের সামনে যে শব্দ সবসময় মুখ থেকে বেরিয়ে থাকে, সেই ফিল্টারটা কি আর কাজে লাগে? থাকে না, ছিটকে বেরিয়ে যায়। সেটাই হয়েছে। আর সেটা যার মুখ থেকে বেরোচ্ছে, তিনি তাহলে কতখানি চাপে আছেন। প্রথম দিনেই তিনি বুঝে গেছেন যে আর সম্ভব নয়, একদম ধরাশায়ী। সেই জন্যই কি সেই ফ্রাস্ট্রেশন থেকে সেই শব্দবন্ধগুলো বেরোচ্ছে? উত্তরটা আমার ঠিক জানা নেই। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা। তো সব মিলিয়ে এই হচ্ছে ৩টের আসনের ভোটের প্যাটার্ন, এবং সেখান থেকে দুজন নেতা নেত্রীর কথা বললাম। তাদের ভাবমূর্তি, তাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ। সেইখান থেকে কিছু একটা যদি বোঝার চেষ্টা করা যায়, সেটা একসঙ্গেই করি। আপনারাও বুঝুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কী ফলাফল হতে পারে। আর দেখি সেটা আমরা যেটা ভাবছি তার সঙ্গে ম্যাচ করে কিনা। এবার আসছি ফেজ 2 নিয়ে। যে ফেজ 2 তে আপনারা জানেন যে মোট ২৭৩ কোম্পানি বাহিনী ছিল এবারের ফেজ 1 এর ভোটে, এবং সেখানে কিন্তু খুব সুষ্ঠুভাবেই নির্বাচনটা হয়েছে অন্তত 90% কেসে। এবার কিন্তু ফেজ 2 তে ৩০৩ কোম্পানি বাহিনী থাকতে চলেছে, এবং আপনারা জানেন আজকে সিকিম এবং মেঘালয়ের ভোট ছিল, সেই ভোট কমপ্লিট হয়ে গেছে, সেখানকার বাহিনীও আসতে চলেছে। আরও ৩০ কোম্পানি বাহিনী সেখান থেকে চলে আসবে, এবং মোট ৩০৩ কোম্পানি বাহিনী দিয়ে কিন্তু ফেজ 2 তে ভোট হবে। ফলে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম দিয়ে যে একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছিল যে ফেজ 1ই সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না, ফেজ 2 তেও কিন্তু সেরকম একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি, যেহেতু কোম্পানির সংখ্যা বাড়ছে, অবশ্যই করে ফেজ 2 তেও সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। এবং যেভাবে আজকে ভোট লুঠেরারা কাছাকাছি এসে ঘেঁষার চেষ্টা করেছিল, সেটাকে ঠেকিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী, ফেজ 2 তে সেটা আরও জোরালোভাবে হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। ফলে আজকের থেকে নির্বাচন কমিশন অনেক কিছু লার্নিং করেছে, কিভাবে কি হতে পারে না হতে পারে, সেই ঘটনাটা ঘটার আগেই কিভাবে সেটাকে আটকানো যায়, সেই শিক্ষা কাজে লাগিয়ে ফেজ 2 তে কিন্তু আরও কড়া পদক্ষেপের দিকে তারা যাচ্ছে, এমনটাই মনে করা যাচ্ছে। ফলে এই ছিল সব মিলিয়ে আজকের ভোট চিত্র। কোন আসনের কীরকম কী প্যাটার্ন রয়েছে সেটার একটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম। এবার তার সঙ্গে ফেজ 2 কী ছিল। তবে আজকের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা অনেকেই দেখলাম আবার ক্ষুব্ধ রয়েছেন যে নির্বাচন কমিশনের কিন্তু আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত। দেখুন, আমার পার্সোনাল মত যে অবশ্যই করে তারা স্ট্রিক্ট হতে পারে, কিন্তু এই রাজ্যে একটা শীতলকুচি ঘটিয়ে দিয়ে এই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের হাত পা মাথার কিন্তু অনেক চেষ্টা করা হবে। সেই জায়গাটাও কিন্তু সাবধানে খেলতে হচ্ছে, এবং তাতে করে প্রথম দিনের পারফরমেন্সে কিন্তু হতাশ হওয়ার মতো নয়। অন্তত যা এক্সপেকটেশন ছিল তার 90-92% কিন্তু ফুলফিল হয়েছে, এবং সেইভাবে অবাধে ছাপ্পা ভোট লুট এবং ভোটের নামে প্রহসন কিন্তু করতে পারেনি ভোট লুটেরারা। ফলে একটা পজিটিভ কিছু হতে পারে, এই এক্সপেকটেশন কিন্তু থাকছে। বাকিটা 4ই জুন বোঝা যাবে। তবে এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।